আসসালামু আলাইকুম। সবুজ বাংলার কৃষি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের খামারে আমার খুব কাছের দুই বড় ভাই আছে। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে গিয়া আমাদের রংপুরের অন্যতম একজন এক্সোটিক গোট ফার্মার, আমাদের বশির উদ্দিন ভাই। আর আমার বাম পাশে যে মানুষটাকে আপনারা দেখতে পাচ্ছেন, আমি তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছে গিয়া রংপুর লাইভ স্টক সেক্টরের খুব পরিচিত একটা মুখ, সেটা হচ্ছে গিয়া আমাদের ফখরুল ইসলাম ভাই। তো উনি আসলে আমাদের ফার্মে রেগুলারই আসেন। আজকেও একটা রেগুলার ভিজিটে উনি আসছেন। উনি আমাদের ফার্মের যে সমস্ত লাইভ স্টক সেক্টরের যে সমস্ত জিনিস আছে এগুলার মেইনলি চিকিৎসা থেকে শুরু করে পরামর্শ বিষয়ক যে সমস্ত বিষয় আছে সেগুলা মেইনলি আমাদের ফখরুল ভাই দেখেন আর কি। আর ফখরুল ভাইয়ের বিষয়ে যদি আমি আরেকটু যদি স্পেসিফিক্যালি বলি, সেটা হচ্ছে যে আমার যে ফার্মিং এর যে ক্যারিয়ার, আমি যে খুব ছোটবেলা থেকে যে ফার্মিং এর সাথে যে অ্যাটাচ আছি, এটার পিছনে ফখরুল ভাইয়ের খুব বড় একটা অবদান আছে। এজন্য আমার ফার্মিং শেখাটাই ফখরুল ভাইয়ের হাত ধরে। আমি যখন খুব ছোট ছিলাম, ঠিক তখন ফখরুল ভাইয়ের বাসায় যেতাম। ফখরুল ভাই তখন আরো অনেক ইয়াং ছিল, আমি অনেক ছোট ছিলাম, তখন আমি হাফ প্যান্ট পরতাম আর কি। তো যাই হোক, তখন ফখরুল ভাইয়ের বাসাতে গিয়ে আমি দেখতাম ফখরুল ভাইয়ের ছাগল ছিল, কবুতর ছিল, গরু ছিল, সবকিছুই ফখরুল ভাইয়ের বাসাতে ছিল, পাখি ছিল। তো ফখরুল ভাই মেইনলি সে লাইভ স্টক নিয়ে সে একজন ডক্টর হলেও উনি কিন্তু আসলে নিজে আবার পার্সোনালি একজন ফার্মার মানুষ এবং শৌখিন ফার্মার মানুষ। উনি কিন্তু নিজের ওনার গরু ছাগল এগুলো সবকিছু উনি নিজেই টেক কেয়ার করে। এছাড়াও রংপুরে যারা ফার্মার আছেন তাদেরকেও উনি আসলে বিশেষভাবে বিশেষ প্রয়োজনগুলো যেগুলো আছে, যে বিভিন্ন সমস্যা থেকে শুরু করে সেগুলোও কিন্তু ফখরুল ভাই করে। তো সেই হিসাবে ফখরুল ভাই যেহেতু আজকে আমাদের খামারে আসছে, আমাদের সমস্ত গরু ছাগল এগুলা যেগুলো আছে সবকিছু ফখরুল ভাই দেখলেন। দেখার পরে আসলে আমার মনে হলো যে আমার চ্যানেলের যারা ভিউয়ার্স আছে বা পেজের যারা যারা পেজটাকে ফলো করছেন তাদের সাথে ভাইকে পরিচয় করিয়ে দেয়া, প্লাস ভাইয়ের কাছ থেকে দুই একটা কথা যেগুলো আসলে ফার্মারদের জন্য উপকার হবে, এই উদ্দেশ্যেই আজকের ভিডিওটা করা আর কি। ভাই, আপনি আসলে ফার্মারদের জন্য, যারা নতুন ফার্মিং করবে তাদের জন্য যদি কিছু বলেন আর কি। আপনি মানে প্রথমে বলবেন অ্যাজ এ হচ্ছে গিয়ে লাইভ স্টক লাভার আর কি, তারপরে আপনি ডক্টর হিসেবে বলবেন। আমার ইচ্ছা হচ্ছে আপনি অ্যাজ এ গরু পশু প্রেমী বা পাখি প্রেমী হিসেবে আপনি অ্যাজ এ প্রথমটা এইভাবে শুরু করবেন, এবং পরেরটা সাজেশনের বিষয়টা আপনি পরে অন্যভাবে দিবেন। কাইন্ডলি যদি বলতেন ভাই। অ্যাজ এ ফার্মার হিসাবে আমাদের যেটা উচিত আর কি, আমরা এই সেক্টরে যেটাই করি না কেন, পশু পাখি যেটাই করি না কেন, তার প্রতি পরিপূর্ণ ভালোবাসাটা থাকতে হবে। ভালোবাসাটা নিজের মনে জন্ম নিতে হবে, জন্ম তৈরি করতে হবে। তৈরি করার পরে তাহলে যখন তৈরি হয়ে যাবে আলটিমেটলি তার সুবিধা অসুবিধাগুলো মানে বোঝা যাবে আর কি, যে মানে কোন সময়টা তা মানে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট টাইম আছে, যে আমি এখন খাবার দিব, এখন পানি দিব, এখন রেস্টে দিব। এর মধ্যেও মানে যদি আমি ওদের সাথে ভালোবাসাটা পরিপূর্ণ অ্যাড করতে পারি, তাহলেও ওরাও ওদের ভিতরের যে অনেক মানে ইচ্ছা থাকে আর কি, বা ওরা যেটা ওদের অনেক সময় অনেক কিছু নিড থাকে, এই নিডটাও তারা তাদের আকার ইঙ্গিতের মাধ্যমে এটা তারা প্রকাশ করতে পারে আর কি। তাহলে আমরা সেই হিসাবে যার যেটা প্রয়োজন সেই হিসাবে সেই জিনিসটা আমরা ওদেরকে তাদের সাপোর্টটা দিতে পারবো আর কি। সাপোর্টটা দিলে হবে কি, তাদের মনের চাহিদাটাও পূরণ হয়ে গেল, আর ভিতরের যে তাদের একটা উপস্থিত একটা প্রয়োজন ছিল, প্রয়োজনটাও মিটে গেল আর কি। ভাই, যারা আপনার হাত ধরে কিন্তু আমার মতো আপনার অনেক ছোট ভাই ভাতিজা এরকম আপনার মানে আমার মতো অনেকেই কিন্তু আপনার হাত ধরে ফার্মিং এ আসছে, তো এবং এখনো আসতেছে। এই হিসাবে নতুনদের ক্ষেত্রে আপনি কি বলবেন, যে এখনকার যারা ইয়াং জেনারেশন আছে তারা আসলে দেখা গেছে যে মোবাইল ফোন, স্মার্টফোন, ল্যাপটপ, তারা এগুলা সারাদিন এগুলা নিয়ে, মোবাইল গেমস এগুলা নিয়ে তারা ব্যস্ত থাকতেছে, তারা কিন্তু আসলে এগ্রিকালচারের সাথে বিশেষভাবে কানেক্টেড না। এই বিষয়ে ভাই আসলে নতুন জেনারেশনের জন্য কি বলবেন? না, নতুন জেনারেশনের জন্য পরামর্শটা হলো এরকম, যে আমরা আসলে বিভিন্ন প্রোগ্রামেও এই জিনিসটা মানে মানে বলতেছি বা মানে স্টার্ট করছি, কিছুদিন ধরে আমরা এটা চাচ্ছিলাম আর কি। সেটা হলো আসলে প্রথমত আমাদের হলো
বাচ্চাদের জন্য আর কি খেলাধুলার মাঠের সংকুলন হয়ে গেছে। তো বাচ্চারা অবাধ খেলাধুলার সুযোগ পায় না। তার পাশাপাশি খেলাধুলার যেহেতু সুযোগ পায় না, যেহেতু এখন স্মার্টফোনের যুগ, তারা দেখা যাচ্ছে যে মোবাইলের দিকে আসক্তি তাদের বাড়তেছে। মাঠের অভাবের কারণে যারা খেলাধুলা করতো, খেলাধুলা না করে যারা বিশেষ করে টিনেজার যারা, তারা দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে মানে নিজের ইচ্ছাই হোক বা বন্ধুবান্ধবের সঙ্গে বা পারিপার্শ্বিক পরিপ্রেক্ষিতে তারা দেখা যাচ্ছে যে প্রথম হয়তো বা সিগারেট ধূমপান করতেছে, তারপরে দেখা যাচ্ছে আস্তে 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 অনেক অনেক ধরনের নেশার সাথে তারা মানে পরিচিত হচ্ছে এবং আকৃষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের পরামর্শ হলো, আমরা যেটা বলতেছি আর কি, এর মধ্যে অনেকগুলো প্রোগ্রামে আমরা এই জিনিসগুলো বলেছি যে বাচ্চাদেরকে মানে প্রত্যেকটা গার্ডিয়ানের, বিশেষ করে সচেতন গার্ডিয়ান যারা, মানে যার বাসার ক্যাপাসিটি অনুযায়ী বা যে যেখানেই থাকে ক্যাপাসিটি অনুযায়ী তার যে কোনো ধরনের মানে যেটা তার ক্যাপাসিটি অনুযায়ী যেটা পাখি, কেউ পাখি পালতে পারে, কেউ মানে ছাগল পালতে পারে, কেউ গরু পালতে পারে, কেউ হাঁস মুরগি পালতে পারে। কিন্তু তাদের উচিত হলো যে গার্ডিয়ানরা যদি এটা শুরু করে তাহলে বাচ্চাদের মনো আকৃষ্টটা বা মনোনিবেশটা ওইদিকে দিতে পারবে আর কি। যখন দিবে তখন সেক্ষেত্রে দেখা যাবে যে স্মার্টফোনের যে একটা রোগ তৈরি হয়ে গেছে বাচ্চাদের বা সমাজের মধ্যে আর কি, তো এই রোগটা দেখা যাবে যে আস্তে 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 কিছুটা হলেও নিরাময় করা সম্ভব। যেহেতু মাঠের সুযোগ নাই, খেলাধুলার সুযোগটা কমে গেছে, সেক্ষেত্রে অবশ্যই মানে ফার্মিংটা একটা বড় ধরনের একটা ওই খেলার বিকল্প হিসাবে হলো তাদের ওই বাচ্চাদেরকে ওই সময়টা মানে পার করতে পারবে আর কি। এই জন্যই তাহলে দেখা যাবে যে যখন একটা মানে মানে বাচ্চার মধ্যে টিনেজার যারা, এদের মধ্যে যে পশু পাখির প্রতি যে ভালোবাসাটা তৈরি হবে, এই ভালোবাসার খাতিরই দেখা যাবে যে তাকে বাইরের দিকে বের হতে হচ্ছে বা বাইরের জিনিসের, খারাপ জিনিসের প্রতি তার আকৃষ্টতা মানে আলটিমেটলি কমে যাবে। এবং আমি নিজে ফার্মার হিসেবে আরেকটা জিনিস দেখেছি যে মনের ভিতরে যতই কষ্ট থাক, যন্ত্রণা থাক, যেটাই থাক না কেন, যতই কর্মব্যস্ততা থাক, যখন আমি এই পশু বা পাখিটাকে সময় দিব তখন কিন্তু আমার সমস্ত মনের ভিতরের যে দুঃখ, কষ্ট, মানে মানে ব্যর্থতা, যে অসুবিধাগুলো থাকে আর কি, এটা কিন্তু আমি ওই সময়ের জন্য অন্তত দেখা যাবে যে আমি পরিপূর্ণ ভুলে ওই কাজটাই করতেছি আর কি। এই জন্য আমার পরামর্শ হলো যে বর্তমান যুগের যে পরিস্থিতি, সেক্ষেত্রে প্রত্যেকটা আমরা থেকে শুরু করে বা আমাদের পরবর্তী জেনারেশন যারা যে গার্ডিয়ান হবে তাদের উচিত হবে যে বাসায় যাদের যে জায়গা অনুযায়ী যেটা পশু পাখি পালন করা যায়, তারা যেন সবাই এই পশু পাখি পালার জন্য নিজেরও অভ্যস্ত হয়, বাচ্চাদেরকেও যেন একটু শেখায়। ভাই এই বিষয়ে আসলে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, আপনি যেগুলো বলছিলেন আর কি। যেহেতু আমরা এই মুহূর্তে একটা খামারে আছি, আপনি তো আমার ফার্মে আসছেন আর কি, সব মিলায় আসলে ফেন্সি ছাগল বিষয়ে, যেহেতু আমাদের আশপাশে ছাগল নিয়ে আমরা ভিডিও করতেছি, গরুর সামনে ভিডিও করছি না, গরু শেডে আছে, তো ফেন্সি ছাগলের ফিউচার বা এই ছাগল পালা কতটুকু লাভজনক, আমি আপনার সাথে যেহেতু অনেক খামারি কানেক্টেড, সেই বিষয়ে যদি শর্টে কিছু একটা বলতেন ভাই। হ্যাঁ, ফ্যান্সি ছাগল বিষয়ে যেটা আমি বলতে পারি আর কি, যেটা আমার মানে নিজস্ব পরিপূর্ণ অভিজ্ঞতা থেকেই বলছি, যে আমরা অনেক ফ্যান্সি গরু পালতেছি অনেকেই। তো একটা গরু মানে পালতে গেলেও অনেক বড় একটা জায়গা লাগে, আর গরুর যে মানে ফিড কস্ট থেকে শুরু করে যে ইনভেস্টমেন্ট, তো ঠিক ওটা একটা অনেক লার্জ অ্যামাউন্ট। আবার ওই জায়গা থেকে আমরা যদি একটা ভালো ফ্যান্সি ছাগলের দিকে আসি আর কি, সেক্ষেত্রেও দেখা যাবে যে হয়তোবা গরুর তুলনায় আমাদের ইনভেস্টটা হয়তোবা 50%, বাট গরু থেকে যে প্রফিটটা আসতেছে আমাদের ইয়ারলি, ঠিক কোনো অংশে ফ্যান্সি ছাগল যারা পালবে তাদের কোনো অংশে কিন্তু এর চেয়ে কম হবে না। এজন্য আমি বলবো যে মানে আমরা যারা মানে একেবারে দু ধরনের ছাগল পালতে পারি, সেটা হলো একটা হলো আমাদের বাংলাদেশের নিজস্ব ব্রিড যেটা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল, অথবা যদি এর বাহিরে আমরা যদি ছাগল পালি তাহলে আমরা অবশ্যই ফ্যান্সি আইটেমের যে ছাগলগুলো আছে এই ছাগলগুলো আমরা পালতে পারি। এই ছাগলগুলো পাললে হয়তোবা অনেকের ধারণা যে ছাগল বছরে একবার বাচ্চা হয়, আসলে ঠিক তা না। যদি তাকে মানে ব্যালেন্স ফিড বা নিউট্রিশন বা রেশন ফিড দেওয়া হয় তাহলে এদেরও ঠিক 14 মাসেই দুবারই বাচ্চা হবে। হয়তোবা দেখা যাবে যে আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগলের বছরে 5টা থেকে 7টা বাচ্চা পেতে পারি,
হয়তোবা ক্ষেত্রে এদের এই ফ্যান্সি ছাগলের ক্ষেত্রে আমরা একটা থেকে বছরে 2টা থেকে 4টা বাচ্চা পেতে পারি আর কি। কিছু ছাগলের আছে জেনেটিক্যালি হয়তোবা বাচ্চার সংখ্যাটা কম হয়, কিন্তু নর্মালি বা এই ফ্যান্সি ছাগলের বাচ্চা কিন্তু 2টা করে হয়, 2টা বা 3টা করে হয়। আমাদের এই ফার্মেও আছে যে লাস্ট যে বাচ্চাটা যে ছাগলটা মা হয়েছে তারও 3টা বেবি হয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা একটা গরু থেকে নর্মালি কিন্তু একটা বাচ্চা পাই। একটা গরুর বাচ্চা আমরা 6 মাস বা 1 বছর বয়সে গিয়ে যখন বিক্রি করতে যাই ঠিক 50 থেকে 1 লক্ষ টাকা পাই। সেক্ষেত্রে আমরা যদি এরকম ফ্যান্সি ছাগলের যদি একটা বাচ্চা পাই, সে বাচ্চাটাও কিন্তু যদি আমরা বিক্রি করতে যাই নিম্নে হলো 30,000 টাকা থেকে আমরা 1 লক্ষ টাকা পর্যন্ত ওটাকে বিক্রি করতে পারবো। আর কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে সেখানে। আর এখানে আরেকটা বিষয় হলো যে নর্মালি ছাগলের বাচ্চা কিন্তু 2টা থেকে 3টাই হয় আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে দেখা গেল যে গরুর কোনো অংশে আমি এখানেও কিন্তু আমার মানে প্রফিটের দিক থেকে আমি কিন্তু কোনো দিক থেকে কম পাচ্ছি না। সেক্ষেত্রে আমি বলবো অল্প জায়গার মধ্যে প্রত্যেকে 2টা করে ছাগল, প্রত্যেক মানুষই যাদের একটু জায়গা আছে, দেখা গেল যে হয়তোবা 10-15 ফিট বা 20 ফিটের মতো জায়গা আছে, সে অনায়াসে কিন্তু 2টা ভালো ফ্যান্সি ছাগল পালতে পারে। তাহলে দেখা যাবে যে সেও ইয়ারলি অন্তত ছাগলের খরচ বাদ দিয়েও, ফিট কস্ট যেটা আর কি, সেটা বাদ দিয়েও সে অন্তত মিনিমাম হলো প্রায় 1 লক্ষ টাকা সে তার উপার্জন করা সম্ভব, এটা সে করতে পারবে আর কি। এইখানে আমাদের সাথে যেহেতু ছাগল নিয়ে কথা হচ্ছে এবং এক্সোটিক ফার্মিং নিয়ে কথা হচ্ছে, এখানে আমাদের সাথে কিন্তু আমার শ্রদ্ধেয় আরেক বড় ভাই, আমার বন্ধু মানুষ, যেটাই ভাই একটু এদিকে আসেন না, যেটাই আমরা বলি আমাদের রংপুরের তথা উত্তরবঙ্গে যারা ছাগল পালে সে তার মধ্যে আমাদের বশির ভাই আমাদের সাথে উপস্থিত আছে। তো আমরা আসলে চেষ্টা করব যে ছাগল পালন করে বশির ভাই কতটুকু সফলতা অর্জন করছে এবং তার ফার্মিং ক্যারিয়ারের কি অবস্থা, এগুলো সার্বিক দিক থেকে আমি বশির ভাইকে রিকোয়েস্ট করব যে বশির ভাই যদি কিছু কথা যদি আমাদেরকে বলতো, আমরা আসলে এই মুহূর্তে বশির ভাইয়ের কথা শুনবো ইনশাল্লাহ। বশির ভাই, আপনি যদি আসলে আপনার ফার্মিং ক্যারিয়ার থেকে শুরু করে যদি এই বিষয়ে কিছু বলতেন। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো আসলে ভাই আপনার যেটা প্রশ্ন ছিল আমার ফার্মিং ক্যারিয়ারের কথা, আমি প্রথমেই একটা বিষয় আসলে না বললেই নয়, সেটা হলো যে তোতাপুরি জাত। এক কথায় আমরা যারা এই হাই ওয়েল্ডিং আসলে যে গডগুলো যারা আসলে লালন পালন করতেছি, তো এই তোতাপুরি ছাগল আমাকে কি দিয়েছে এটা আমি আসলে ভাষায় আসলে প্রকাশ করতে পারবো না। সারাটা বাংলাদেশে এই 64টা জেলার মধ্যে আমি বলতে চাই যে আসলে এমন কোনো জায়গায় নেই যেখানে আমার পরিচিত ভাই আসলে আমার তৈরি হয়নি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই কম বেশি ফার্মারের কম বেশি অবশ্যই, মানে আমাকে চেনে বলতে কি আমি তাদেরকে চিনি, এটা বলতে পারি। আমি তাদেরকে চিনি। আপনি লাভজনক মানে এখন ফার্মিং করে লাভে আছেন কিনা? হ্যাঁ, অবশ্যই আমি লাভে আছি। কেননা এটা লাভের বিষয়টা চিন্তা করতে গেলে আমরা কিছুক্ষণ আগে যে আমাদের বড় ভাই আসলে এখানে বলে গেছেন যে লাভের বিষয়টা বা ফার্মিং সিস্টেমের যে কথাটা, আমরা এত ছোট পরিসরে অল্প ইনভেস্টমেন্টে এই তোতাপুরি ছাগল থেকে ভাই অনেকটা ভাই লাভবান হওয়া সম্ভব। হ্যাঁ, অবশ্যই সম্ভব। আপনি নতুনদের জন্য কি বলবেন? নতুনদের জন্য এটাই বলবো যে যাদের যতটুকু জায়গা আছে এই জায়গাটা আসলে মানে পরিত্যাজ্য ভাবে আসলে না ফেলায় রেখে এটার আসলে সদ্ব্যবহার করা যায়। সেটা যদি আমি মনে করি যে একটা ছাগল রাখার যদি কারো পরিবেশ থাকে, ওই একটাই লালন পালন করা দরকার। হ্যাঁ, আর হচ্ছে কেনা বেচা বিষয়ে আসলে এখানে তো ভাই কোয়ালিটি তো একটা মূল তো একটা বিষয় তো আছেই। কেননা তোতাপুরি জগৎটাতে এখন এই সেক্টরটাতে যা হয়েছে আর কি, আপনি কোয়ালিটি যদি আপনি ভালো কোয়ালিটি নিতে চাবেন, আবার দাম দর আপনি দিতে চাবেন না, এটা আবার কিন্তু ভাই হবে না। হ্যাঁ, অবশ্যই আপনি ভালো কোয়ালিটির কোনো কিছু যদি নিতে চান, আপনাকে ভালো দাম অবশ্যই আপনাকে কিন্তু ফিক্সড বাজেট রাখতে হবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যদি আমরা ভালো কোয়ালিটির প্রোডাক্ট রাখি তাহলে আমাদের বিক্রিতে ইনশাআল্লাহ সমস্যা হবে না। বিক্রিতে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। কোয়ালিটি আপনি ভালো রাখবেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি ভালো রেটেই বিক্রি করতে পারবেন। আজকে আসলে আমি ফার্মে ফকুল ভাই আছে, বশির ভাই আসছেন, এগুলা সব মিলিয়ে আসলে অনেক কথা বলার ইচ্ছা ছিল এবং অনেক আলোচনার বিষয় ছিল, যে আলোচনার বিষয়গুলো একজন নতুন খামারি বা একজন যে খামারি হতে যাচ্ছে তাদের জন্য বেশ উপকারী হয়তো হতো, কিন্তু আসলে ডে লাইটের একটা বিষয় আছে, মাগরিবের সময় হয়ে গেছে, এই জন্য আমরা আজকের ভিডিওটা খুব বেশি আর দীর্ঘায়িত করব না। এর মধ্যে চ্যানেলে ইনশাল্লাহ বশির ভাইয়ের ফার্ম এবং বশির ভাইয়ের আরো ফার্মিং ক্যারিয়ার নিয়ে কথা হবে।
এদিকে আমাদের অ্যাডভাইজার যে আছে, আমাদের কনসালটেন্ট আমাদের ফকুল ভাই যিনি আছেন, ওনাকে নিয়ে রোগ ব্যাধি থেকে শুরু করে আরো অনেক বিষয় নিয়ে আলোচনা হবে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন ইনশাল্লাহ। আর যেহেতু আমরা চেষ্টা করতেছি ফার্মারদেরকে নতুন নতুন তথ্য এবং এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। এবং আপনাদের যদি কোনো পরামর্শ অথবা প্রয়োজনের কোনো টপিক থেকে থাকে, প্রয়োজনীয় কোনো টপিক নিয়ে আপনারা যে টপিক নিয়ে আপনারা শুনতে চান বা যে টপিকের আলোচনা চান, আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজের কমেন্ট বক্সে অথবা ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন। সেই সাথে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।